হ্যালো এভরিওয়ান, তোমাদের আমি পড়াচ্ছিলাম ফেজ রুল। ফেজ রুলে এখনো পর্যন্ত তোমাদের যা যা পড়িয়েছি সেগুলি হলো সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম। ফর এক্সাম্পল, জল, সালফার, কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, এটসেট্রা। তারপর পড়িয়েছি বাই কম্পোনেন্ট সিস্টেম। বাই কম্পোনেন্ট সিস্টেমে এখনো পর্যন্ত যা যা পড়িয়েছি সেগুলি ছিল প্রত্যেকটাই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম আবার ছিল তিন রকমের। একটা ছিল পার্শিয়ালি মিসেবল লিকুইড, যেখানে আমরা শিখেছি ফেনল ওয়াটার সিস্টেম, নিকোটিন ওয়াটার সিস্টেম এবং ওয়াটার ট্রাইথ্যালামাইন সিস্টেম। দ্বিতীয় ছিল মিসেবল লিকুইডস, সেখানে আবার তিন রকমের সিস্টেম পড়েছিলাম। একটা যারা আজিওট্রপ ফর্ম করে না, এ গ্রেটার দেন এবি গ্রেটার দেন বিবি টাইপ, সেখানে ওয়াটার মিথানল ছিল, এটসেট্রা। এরকম আরও অনেক সিস্টেম ছিল। দ্বিতীয়টা এ গ্রেটার দেন বিবি গ্রেটার দেন এবি, সেখানে ওয়াটার ইথানল এবং এই ধরনের আরও অনেক সিস্টেম ছিল। থার্ডলি ওয়াটার নাইট্রিক অ্যাসিড, ওয়াটার সালফিউরিক অ্যাসিড, এরকম আরও অনেক সিস্টেম ছিল, যেখানে এবি গ্রেটার দেন এ গ্রেটার দেন বিবি। এবং লাস্টলি যেটা পড়ালাম সেটা হচ্ছে ইমমিসিবল লিকুইডস, সেখানে ওয়াটার ইথার, ওয়াটার কার্বন টেট্রাক্লোরাইড, এই ধরনের সিস্টেমগুলো আমরা পড়িয়েছি। এরপর আমরা যেটা শুরু করব সেটা হলো সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আমরা বাইকম্পোনেন্ট সিস্টেমেই থাকবো। এই বাইকম্পোনেন্ট সিস্টেমেই থাকবো। এখনও পর্যন্ত যেটা পড়েছি সেটা হলো লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। আমরা রাউল্টের সূত্র অ্যাপ্লাই করেছি বা অন্যান্য ওই জাতীয় সূত্রগুলো অ্যাপ্লাই করেছি। তো লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম আমাদের পুরোপুরি শেষ হয়ে গেছে। এইবার লিকুইড ভেপার ছাড়া লিকুইড সলিড যে ইকুইলিব্রিয়াম আছে সেই ইকুইলিব্রিয়ামে আমরা যাব। তো এই লিকুইড সলিড ইকুইলিব্রিয়াম কত প্রকারের হয়, তার মধ্যে হয়তো একটা বা দুটো তোমাদের সিলেবাসে রয়েছে, বাকিগুলো নেই। তাও আমি মোটামুটি একটা করে এক্সাম্পল দিয়ে তোমাদের জিনিসগুলো সম্বন্ধে একটা নলেজ দিয়ে রাখবো। তো এই যে ছয় রকম সিস্টেমগুলো হলো, তাহলে এই সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যে মোট ছয়খানা সিস্টেম রয়েছে সেগুলি হলো, এক এক করে বলি। প্রথমটা হচ্ছে সিস্টেমস উইথ সিম্পল ইউটেকটিক। এটার উপরেই মূলত থ্রাস্টিং এরিয়া তোমাদের, এটার উপরেই মূলত জোর দেওয়া হবে এবং এটা নিয়ে বিশদে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে সিস্টেমস উইথ কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট, সিস্টেমস উইথ ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। Number 4, systems completely miscible solid systems. Number 5, partially miscible solid systems with a eutectic. And finally, partially miscible solid system with a peritectic. তো পেরিটেকটিক টার্ম এসব তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তাও তোমাদের একবার করে জিনিসগুলো সম্বন্ধে একটু নলেজ আমি দিয়ে রাখবো। এই জিনিসটা আমি লিখে না পড়িয়ে আমি বই থেকে পড়াবো, কারণ এখানে অনেক রকম ডায়াগ্রাম আছে। তো সেই ডায়াগ্রামগুলো হাতে এঁকে বোঝানো সম্ভব, ব্ল্যাকবোর্ড হলে খুব ভালো হতো, কিন্তু এখানে খাতায় করলে জিনিসটা বাজে হবে আর তোমাদের বুঝতেও অসুবিধা হবে। ক্লাসরুমে করাতে পারলে এই ক্লাসটা পার্টিকুলারলি খুব ভালো হতো। যাই হোক, এখন তো উপায় নেই, তাই খুব মন দিয়ে শুনবে। আমি স্লোলি বলবো, জিনিসটা কিন্তু খুব ক্রিটিক্যাল, দুম করে কিন্তু বোঝা যাবে না। আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবে ভালো করে। এখানে দেখো একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। সেই ডায়াগ্রামে ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচার, এক্স অ্যাক্সিস বরাবর টাইম বা প্রোপাগেশন। এবার এই কার্ভটার মানে হচ্ছে এই যে একটি তরল পদার্থকে ক্রমশ শীতলতর করলে, অর্থাৎ তার উষ্ণতা হ্রাস করালে, ইফ দ্য টেম্পারেচার অফ আ লিকুইড সাবস্ট্যান্স ইজ ডিক্রিজড গ্র্যাজুয়ালি, দেন উইথ রেসপেক্ট টু টাইম ইট উইল কুল ডাউন। ডেফিনেটলি তুমি তাকে শীতল করছো, সময়ের সাথে সাথে সে শীতল হচ্ছে। তার মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর সে ওপর থেকে নিচে নামছে, আর এক্স অ্যাক্সিস বরাবর সে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। কারণ বাঁ দিক থেকে ডান দিক মানে সময় এগিয়ে চলেছে, ওপর থেকে নিচে নামা মানে উষ্ণতা কমে চলেছে। কিন্তু একটা জায়গায় এসে আমরা দেখব যে উষ্ণতা হ্রাস হওয়ার যে পদ্ধতিটা ছিল, বা উষ্ণতা হ্রাস হওয়ারটা যে ছিল, সেই হ্রাস হয়ে যাওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা কি কেউ গেস করতে পারছো কি হচ্ছে এই জায়গাটাতে? আচ্ছা, এই জায়গাটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই তরল পদার্থটার কঠিনীভবন শুরু হচ্ছে। দ্যাট মিনস ইট স্টার্টস টু বিকাম সলিড। দ্য সলিডিফিকেশন প্রসেস হ্যাজ স্টার্টেড, যেটাকে আমরা সিম্পলি বলি ফ্রিজিং পয়েন্টে পৌঁছে গেছে। অর্থাৎ এই যে কারেসপন্ডিং টেম্পারেচারটা, দিস কারেসপন্ডিং টেম্পারেচার মানে এই এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি বি পয়েন্ট থেকে টানি, এই জায়গাটাতে, অর্থাৎ এই উষ্ণতাটা হচ্ছে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার সাবস্ট্যান্স। এইবার যতক্ষণ পর্যন্ত না পুরো লিকুইডটা সলিডে পরিণত হবে,
ততক্ষণ পর্যন্ত সময় এগিয়ে যাবে, কিন্তু টেম্পারেচার ডিক্রিজ করবে না। আনটিল অ্যান্ড আনলেস দ্য কমপ্লিট লিকুইড ইজ কমপ্লিটলি বিকাম আ সলিড। এইবার যখন লিকুইডটা পুরোপুরি সলিডে হয়ে গেল পরিণত, তখন কি হলো, আবার টেম্পারেচার হ্রাস করছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এ থেকে বিতে আসার যে গ্রেডিয়েন্ট যেটা ছিল, সি থেকে ডিতে আসার গ্রেডিয়েন্টটা একটু আলাদা, একটু খাড়া, কারণ সলিডটা দ্রুত ঠান্ডা হচ্ছে, সেখানে লিকুইডটা কম ঠান্ডা হচ্ছে, কারণ লিকুইডের ক্যাপাসিটিটা, হিট ক্যাপাসিটি সলিডের থেকে বেশি ছিল, ফলে এ বেশি হিট রিলিজ করছিল প্রতি ডিগ্রিতে, আর এ কম হিট রিলিজ করছে, তাই দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। যে কে দ্রুত ঠান্ডা হচ্ছে, কে দ্রুত ঠান্ডা হতে পারছে না, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে আমরা ফ্রিজিং পয়েন্টে দেখছি টাইম অ্যাক্সিস বরাবর তার প্যারালাল একটা কার্ভ পাচ্ছি। এটাকে বলা হয় একটা ব্রেক বা অ্যারেস্ট, আমাদের ফেজ রুলের ভাষায় বলা হয় অ্যারেস্ট। এখন কথা হচ্ছে, এটা ধরা যাক একটা জল, তো জল একটা টেম্পারেচার থেকে শুরু করেছে, একটা বিশেষ টাইমে শুরু করলে, ধরো হ্যাঁ ঘড়িতে 5 মিনিট আগে শুরু করেছে, তো ধরো জলের উষ্ণতা 5 ডিগ্রি সেলসিয়াস, প্রতি মিনিটে 1 ডিগ্রি করে কমছে, তো এই যে এখান থেকে এইটুকু আসতে 5 মিনিট সময় লাগলো, এবার 0 ডিগ্রি হয়ে গেল। পুরো জলটা 0 ডিগ্রির জল থেকে 0 ডিগ্রি বরফে পরিণত হতে এতটা সময় লাগলো, ধরা যাক আরও 15 মিনিট সময় এক্সট্রা লাগলো, তাহলে 20 মিনিটে আমার পুরো জলটা বরফ হয়ে গেল। তারপর বাকি হয়তো 4 মিনিটে জলটার উষ্ণতা আরও 5 ডিগ্রি কমে গেল, -5 ডিগ্রির একটা বরফ পেলাম আমরা। তাহলে এই জিনিসটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, টেম্পারেচার উইথ রেসপেক্ট টু টাইম আর টেম্পারেচার এগেনস্ট টাইম, তাহলে এরকম দয়ের মতো দেখতে, বাংলা দয়ের মতো খানিকটা দেখতে একটা গ্রাফ আমরা পাবো। এখন নেক্সট যে কার্ভটা ঠিক তার পাশেই আঁকা রয়েছে, সেইটা দেখো কি পথ বরাবর চলছে। এই পথটা হচ্ছে, এটা প্রিন্টটা ভালো আসেনি, এই বইটা হচ্ছে তোমাদের বলে দিই নেগি আনন্দের বই। এখান থেকে যে স্টাডি ম্যাটেরিয়ালটা দেবো, আমি এই পুরো বইটা ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দেবো। পুরো বইটা মানে এই বইয়ের চ্যাপ্টারে যে অংশটুকু আমি পড়াচ্ছি, সেই অংশটুকু আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো। আর যদি কি বলবো, নেগি আনন্দ তোমাদের কাছে থাকে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, হ্যাঁ সেই ছবি দেখার দরকার নেই, সোজাসুজি বই থেকেই পড়বে। সো দিস পয়েন্ট ইজ ই, এফ, জি, এইচ অ্যান্ড আই। তাহলে এখানে আমরা দুটো ব্রেক দেখতে পাচ্ছি, ই থেকে এফ পর্যন্ত ব্রেক হলো, এফ থেকে জি পর্যন্ত ব্রেক হলো, এবং জি এর পরে একই রকমভাবে চললো এইচ পর্যন্ত, তারপর আবার আই পর্যন্ত এলো। এই বি থেকে সিটাকে আমরা একটা ব্রেক বলেছিলাম, জি থেকে এইচটাকে আমরা একটা ব্রেক বলছি, আর এফটা আরেকটা ব্রেক, সেই জন্য এটা একটা ব্রেক, এটা দ্বিতীয় ব্রেক। এটাকে বলা হয় ইনিশিয়াল অ্যারেস্ট, এটাকে বলা হয় ফাইনাল অ্যারেস্ট। এখন কথা হচ্ছে, এই জিনিসটা কোন সাবস্ট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য? এটা তো সিম্পলি আমি জল দিয়ে বুঝিয়ে দিলাম এই সিস্টেমটা। কেন জল না হয়তো একটা গলিত ধাতু হতে পারতো, আয়রন হতে পারতো, ধরো 1700 ডিগ্রিতে আয়রন মেল্ট করে, তাহলে এটা হয়তো ধরো 1800 ডিগ্রিতে আছে, তাহলে আস্তে আস্তে কমলে 1700 ডিগ্রিতে এলো, এসে এখানে আয়রনটা পুরো জমে সলিড আয়রনে পরিণত হতে শুরু করলো। তো বি থেকে সি সলিডিফিকেশন অফ আয়রন হতেই পারে। তো এরকম যে কোনো সাবস্টেন্স, এটা লিকুইড আয়োডিনে হতে পারে, লিকুইড আয়োডিন ইজ বিং সলিডিফাইড ফ্রম বি টু সি, ওকে, অ্যাট ভেরি হাই প্রেশার। তো এইটা এনি সলিড ইট ক্যান বি। এইবার ধরা যাক এটা একটা মেটাল, সলিড মেটাল বা লিকুইড মেটাল, সেখান থেকে আমরা সলিডিফিকেশন করছি, যেহেতু আমরা এটা সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম পড়ছি, ফলে এখানে সলিড আর লিকুইডের গল্পটাই বারবার আসবে। এইবার এই মেটাল সলিডের সাথে অন্য একটা মেটালকে আমরা মিশিয়ে দিয়েছি, ধরা যাক জিঙ্কের সাথে কপার মিশিয়ে দিয়েছি, তাই তো, পিতল বা কাঁসাতে তাই হয়। তো জিঙ্কের সাথে কপারকে যখন মিশিয়ে দিচ্ছি, তখন একটা পার্টিকুলার রেশিওতে তারা পিতল বা কাঁসা তৈরি করে, তার থেকে একটু বেশি বা কম যদি থাকে, তাহলে অ্যালয় ফর্মেশন করে না, মানে অ্যালয় ফর্মেশনের উপযুক্ত রেশিও সেটা নয়। তাহলে তার থেকে যে এক্সেস কোনো একটা ধাতু যেটা থাকবে, সেটা পিওরলি ক্রিস্টালাইজ করে যাবে। এইটাই হচ্ছে টাইপ 1, যেখানে পিওর ক্রিস্টালাইজেশন অফ দ্য এক্সেস সাবস্ট্যান্স, এই ঘটনাটা ঘটে, সেটাই হচ্ছে সিম্পল ইউটেকটিক সিস্টেম। এবার কথা হচ্ছে যে ধরো একটা, আমি এবার কোনো পার্টিকুলার নাম বলছি না, হ্যাঁ, কারণ আমি আরবিট্রারিলি বলেছি, এই পিতল কাঁসা এইসব এক্সাম্পল আমি আরবিট্রারিলি বলেছি, 1700 ডিগ্রি এই কথাগুলো, কিন্তু পার্টিকুলার লিটারেচার ধরে কত আমি এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু আমি যদি কোনো জেনারেলাইজড করে দিই জিনিসটাকে, অর্থাৎ পার্টিকুলার একটা এ লিকুইড, একটা বি লিকুইড,
ইন জেনারেল, পার্টিকুলার নয়, ইন জেনারেল একটা লিকুইড এ এবং লিকুইড বি মিশে গেল পরস্পরের সাথে, তখন সেই দুটো লিকুইডকে আমি ক্রমশ কুল ডাউন করছি। এইবার ধরা যাক বাঁ দিকে এ আছে, ডান দিকে বি আছে। তোমরা ফেজ রুলে আগেও পড়েছো যে দুটো ওয়াই অ্যাক্সিস থাকে আর একটা এক্স অ্যাক্সিস থাকে। তো প্রথম ওয়াই অ্যাক্সিসটাতে এ থাকে, দ্বিতীয় ওয়াই অ্যাক্সিসটাতে বি থাকে। তো বাঁ দিক থেকে ডান দিকে গেলে বি এর পরিমাণটা বাড়ে। তো ধরা যাক এ এর পরিমাণ বেশি আছে, বি এর পরিমাণ কম আছে, তাহলে লিকুইড দ্বয় ঠান্ডা হচ্ছে, দ্য লিকুইড পেয়ার ইজ কুলিং ডাউন। এই জায়গাটাতে এক্সেস এ বেরিয়ে এলো, তার পিওর এর ক্রিস্টালাইজেশন হচ্ছে। তারপর এই জায়গাটা থেকে এফ থেকে জি পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ক্রমশ বেড়ে চলেছে, অর্থাৎ এক্সট্রা এটা প্রথমে 1 গ্রাম বেরোলো, তারপর 2 গ্রাম বেরোলো, তারপর 4 গ্রাম বেরোলো, তারপর 10 গ্রাম বেরোলো, ধরো 15 গ্রাম এক্সট্রা আছে, তাহলে 15 গ্রাম এ জি পর্যন্ত বেরিয়ে এলো। এইবার এ এবং বি এর রেশিওটা একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো, যেটা কিনা তাদের পক্ষে ফিজিবল, যেটাতে তারা ওতপ্রোতভাবে মিশে হোমোজিনিয়াস সলিড মিক্সচার তৈরি করতে পারবে। এই জায়গাটাতে এসে কি হলো, দুটো সলিডই একসাথে জমতে শুরু করলো, অর্থাৎ দুটো পদার্থই একসাথে জমতে শুরু করলো। এবং এই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার আর ফল করবে না। এক্ষেত্রে কি হচ্ছিল, সলিডিফিকেশন হচ্ছিল অফ দ্য পিওর সাবস্ট্যান্স, কিন্তু টেম্পারেচারটাও পাশাপাশি ফল করছিল। এই ক্ষেত্রে কি হলো, দুটো লিকুইড একসাথে সলিডিফিকেশন হচ্ছে এবং তারা ওতপ্রোতভাবে মিশে আছে, এবং যে নতুন সলিডটা তৈরি হচ্ছে সেটা একটা অ্যালয়, যদি তারা মেটাল হয়। যতক্ষণ পর্যন্ত না পুরো লিকুইড দ্বয় ওই পার্টিকুলার রেশিওতে মিশে ঠান্ডার হয়ে কঠিন পদার্থে পরিণত না হলো, ততক্ষণ পর্যন্ত তাদের উষ্ণতাটা স্থির থাকলো এবং ততক্ষণে তারা এইচ পয়েন্ট অবধি পৌঁছলো। এইবার যখন পুরোটাই লিকুইড সলিড হয়ে গেল, তখন আবার তার ঠান্ডা হতে হতে আই অবধি এসে পৌঁছলো। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট দেখছি, একটা এফ যেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল অ্যারেস্ট, যেখানে অতিরিক্ত যেটা সাবস্ট্যান্স তার ক্রিস্টালাইজেশন শুরু হচ্ছে, সেই অতিরিক্তর পরিমাণটা পুরোটাই জি অবধি বেরিয়ে এলো। এইবার তারা একটা নির্দিষ্ট অনুপাতে এসে পৌঁছলো, সেখানে দুজনেই একসাথে কঠিন পদার্থে পরিণত হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে জি। তাহলে এফ হচ্ছে ইনিশিয়াল অ্যারেস্ট, জি হচ্ছে ফাইনাল অ্যারেস্ট। নেগি আনন্দের বই থেকে আমি এবার চলে এলাম পিসি রক্ষিতের বইয়ে। পিসি রক্ষিতের বইয়ে দেখো একই রকম দুটো কার্ভ আছে। এখানে বলছে পি কিউ আর এস, অর্থাৎ এটা একটা সিঙ্গেল কম্পোনেন্ট লিকুইড, আর এটা হচ্ছে পি কিউ ও আর এস। তাহলে এই যে কিউ এটা হচ্ছে ইনিশিয়াল অ্যারেস্ট, ও হচ্ছে ফাইনাল অ্যারেস্ট। এখন আমার এই বইতে আসার উদ্দেশ্য হলো, এখানে একটা বিশেষ গ্রাফ আছে যেটা নেগি আনন্দের বইয়ে নেই। সেই গ্রাফটা হচ্ছে এই গ্রাফটা। এখানে এই যে পয়েন্টটা দেখছো কিউ এবং ও, এই দুটো পয়েন্টকে আমরা কি বলবো, টেম্পারেচার টাইম এইভাবেই নিয়েছি। এই দেখো ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার, এক্স অ্যাক্সিসে টাইম। তো এরকম অনেক কটা গ্রাফ নিয়েছি আমরা। হ্যাঁ, এখানে তো একটা গ্রাফ আছে, এই ওয়ান গ্রাফ, এখানে অনেক কটা গ্রাফ নিয়েছি। তো কিউ পয়েন্ট এবং ও পয়েন্টগুলো আমরা দেখাচ্ছি। এই যে দেখো এই পয়েন্টটা কিউ পয়েন্ট এবং এইখানটায় রয়েছে একটা ও পয়েন্ট। ওকে, এখানে ছবিতে নেই কিন্তু রয়েছে। আচ্ছা, দ্বিতীয় গ্রাফটা এটা হচ্ছে কি বলবো, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কম্পোজিশন মানে হচ্ছে বাঁ দিকে এ 100%, ডান দিকে বি 100%, অর্থাৎ এখানে 0% বি, এখানে 10% বি, দেখো এখানে 10 লিখেছে, 20% বি, 30% বি। বি মানে কি, বি মানে সলিউট বা দ্বিতীয় কম্পোনেন্ট, 40, 50 করে 100 অব্দি 100%। তো সেইখানে আমি যেটা বলছিলাম এখানে আছে না, এখানে নেই। এখানে কিউ পয়েন্ট মানে এই কিউ পয়েন্টটা, অর্থাৎ একটাই অ্যারেস্ট আছে এখানে, অর্থাৎ শুধু তার সলিডিফিকেশন হচ্ছে, সেটা এখানে হলো। এটা পিওর এ, তাই তো। এবার ধরো এখানে 10% বি মিশিয়ে দিয়েছো, তখন এখানে এ ভীষণ রকম এক্সেস পরিমাণ আছে। তো এই কিউ পয়েন্টে তার ইনিশিয়াল অ্যারেস্ট হবে, সেখান থেকে এ বেরোতে শুরু করবে, বেরোতে এই জায়গাটাতে এসে থামবে। তারপর খানিকটা কি বলবো, এ প্লাস বি সলিডিফিকেশন হবে, হয়ে আস্তে আস্তে ঠান্ডা হবে। থার্ডে 20% বি এবং 80% এ, সেখানে এই জায়গাটাতে কিউ, এই জায়গাটাতে ও। আচ্ছা, এইখানে ও ছিল না কিন্তু এইখানে ওটা আছে, এইখানে নেই কিন্তু এইখানে আছে, অবশ্যই আছে। 30% এইখানে কিউ, এইখানে আর না ও, সরি এগুলো আর কেন হবে, এগুলো তো ও হবে। আচ্ছা ঠিক আছে, এখানে ও আর তো একটাই লাইন, তাই না? হ্যাঁ,
তো এখানে আর দেখাচ্ছে, তার মানে ওই ও আর এর এই ফাইনাল অ্যারেস্টের জায়গাটা হচ্ছে এইটা। ওকে, তাহলে এটা ইনিশিয়াল অ্যারেস্ট, আমি দুটো এই ভাষাটা বলবো, ইনিশিয়াল অ্যারেস্ট আর ফাইনাল অ্যারেস্ট বলবো, কেমন? এখানে PQRS যাই থাক না কেন, তাহলে এটা ইনিশিয়াল অ্যারেস্ট, এটা ফাইনাল অ্যারেস্ট। কম্পোজিশন বি এর পরিমাণ বাড়িয়ে দাও, ইনিশিয়াল অ্যারেস্ট, ফাইনাল অ্যারেস্ট। আরও বাড়লো, ইনিশিয়াল অ্যারেস্ট, ফাইনাল অ্যারেস্ট। এই জায়গাটাতে দেখো 55%-এর মতো কাছাকাছি, এখানে একটাই অ্যারেস্ট, কোনো ইনিশিয়াল নেই, কোনো ফাইনাল নেই। মানে এই কম্পোজিশনটাই হচ্ছে এমন একটা কম্পোজিশন, 55% বি এবং 45% এ, এটা হচ্ছে তাদের পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট কম্পোজিশন, যেখানে ওই রেশিওতেই তারা সবসময় সলিডিফিকেশন হয়। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো এই, ধরো এটা 20% আছে, তাই তো? 20% মানে ধরো এটা 20 গ্রাম বি আছে আর 80 গ্রাম এ আছে। এখন তাদের অ্যাপ্রোপ্রিয়েট রেশিও কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট রেশিও হচ্ছে 55/45, তাই তো? তো এই 55/45 মানে কি? 55/45 মানে বি 55 আর এ 45, মানে 9:11। তাহলে 9 আর 11তে কত হলো? 20, তাই তো? তাহলে 20 মানে ধরো 80 গ্রাম অবধি, 80 গ্রামে এলেই তারা 9:11 রেশিওতে ভাগ হয়ে যাবে। 80 গ্রামের 9:11 মানে 4×9 = 36, আর ওদিকে 4×11 = 44। অর্থাৎ এই যে 20% সলিউশনটা আমরা নিয়েছি, ভালো করে শুনবে কিন্তু, তাহলে এই জায়গাটাতে কি আছে? 20% বি আছে এবং 80% এ আছে, তাই তো? আচ্ছা, এবারে 20% বি আর 80% এ, তো এ অনেকটাই এক্সট্রা আছে, এর পরিমাণটা হতে হবে 9 আর বি এর পরিমাণটা হতে হবে 11। তার মানে 20 গ্রাম বি সেটা 11-র ইকুইভ্যালেন্ট হলে তার ইকুইভ্যালেন্ট 9, এতটা এ মানে ধরে নিচ্ছি আমি 18 গ্রামে, তার মানে 38 গ্রাম অবধি এলে তারা ওই কম্পোজিশনটা পেয়ে যাবে। আমি আরবিট্রারিলি ধরছি, 18 গ্রামই ধরছি, কেমন? তার মানে 100 থেকে 38 বাদ দিলে পড়ে থাকে 62। তার মানে 62 গ্রাম এ এই কিউ থেকে যাত্রা শুরু করে এই আর পর্যন্ত বেরিয়ে আসবে। তার মানে 62 গ্রাম পিওর এর ক্রিস্টালাইজেশন হয়ে গেল। হাতে রইল আমার 38 গ্রাম মিক্সচার, যেখানে এ এবং বি, তার মধ্যে বি আছে তোমার গিয়ে 20 গ্রাম, এ আছে 18 গ্রাম। এবার এই যে 20:18, 20:18 যদিও 11:9-এর সাথে মিলছে না, ধরো মিলছে, ধরে নাও মিলে যাচ্ছে, হ্যাঁ, যদিও 9:18 এই মুহূর্তে মাথা কাটিয়ে অঙ্কটা করতে পারছি না, তোমরা করে নিও, ধরে নাও মিলে যাচ্ছে। তো মিলে গেলে এইবার সেই রেশিওতে তারা পুরোটাই সলিডিফিকেশন হবে। অর্থাৎ এখন যে নতুন সলিডটা পাবো তাতে 20:18 রেশিওতে B:A আছে, অর্থাৎ বি এর পরিমাণটা 20 গ্রাম, এর পরিমাণটা 18 গ্রাম। বোঝা গেল? এইখান থেকে তারা হবে। অর্থাৎ এই যে 55/45, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। এবার ধরো এই পয়েন্টগুলোকে আমি শুধু নিলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে এই কার্ভটা পাওয়া যায়, ঠিক আছে? এইটা এখন টাইমটাকে উড়িয়ে দিলাম, এই জায়গাটাকে কি করলাম? এক্স অ্যাক্সিসটাকে পুরো কম্পোজিশন কার্ভ করে দিলাম। এটা কি ছিল? বিভিন্ন কম্পোজিশন আলাদা আলাদা করে নিয়েছিলাম, কিন্তু এটা টাইম গ্রাফই ছিল, ঠিক আছে? বিভিন্ন কম্পোজিশনের টাইম গ্রাফ নিয়েছিলাম, ফলে এখানে দুটো এক্স অ্যাক্সিস ছিল। প্রথম এক্স অ্যাক্সিসটাতে টাইম, পরের এক্স অ্যাক্সিসটাতে কম্পোজিশন। আর এখানে একটাই এক্স অ্যাক্সিস, সেখানে শুধু কম্পোজিশন আছে, অর্থাৎ %B, দেখো পার্সেন্টেজ অফ বি লেখা আছে। তো এইটা ইনিশিয়াল অ্যারেস্ট, এটা ফাইনাল অ্যারেস্ট, ইনিশিয়াল অ্যারেস্ট, ফাইনাল অ্যারেস্ট, ইনিশিয়াল অ্যারেস্ট, ফাইনাল অ্যারেস্ট, ইনিশিয়াল অ্যারেস্ট, ফাইনাল অ্যারেস্ট করে এই জায়গাটাতে নো অ্যারেস্ট, অনলি ওয়ান অ্যারেস্ট। এটা হচ্ছে তাদের ইউটেকটিক কম্পোজিশন। আবার এইদিকে বি এক্সেস পরিমাণে আছে, এক্সেস বি, পিওর এক্সেস বির পিওর অবস্থায় ক্রিস্টালাইজেশন হবে, এবং তারপর যখনই তারা ওই 55/45 রেশিওটাতে আসবে তখন তাদের ইউটেকটিক কম্পোজিশন হবে। এই লাইনটাকে বলা হয় লিকুইডাস কার্ভ। এই পুরোটাকেই লিকুইডাস বলা হয়, এখান থেকে শুরু করে এত দূর অবধি, না সরি, এখান থেকে এতটা এবং এখান থেকে এতটা। আর সলিডাস হচ্ছে এইখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা এবং এখান থেকে এতটা। অর্থাৎ এটা অনেকটা একটা ট্র্যাপিজিয়ামের মতো। এইখান থেকে এ থেকে এই পয়েন্ট, এখানে কোনো পয়েন্ট দেওয়া নেই, তারপর এই ও পয়েন্ট পর্যন্ত, তারপর এই পয়েন্ট, এখানে কিছু লেখা নেই, এবং এই পয়েন্ট পর্যন্ত। এই পুরো লাইনটাকে বলা হচ্ছে সলিডাস লাইন। আর এই লাইনটা A to O, O to B, এটা হচ্ছে লিকুইডাস লাইন, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, রক্ষিতটা পড়ো, জ্ঞানান্তব যদি থাকে পড়ো, নইলে আমার পাঠানো জিনিসটা তোমরা পড়ো, তারপর আমি পরের ক্লাসে বাকি অংশটা তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, এইটুকুই থাক, থ্যাংক ইউ।